জাদুকর গগন মেহরা যুবা বয়সে বিভিন্ন লোকের অন্যায় অনুরোধে ব্যবহার করেছেন প্রেত সাধনাকে। বোধোদয় হওয়ার পর বিশিষ্ট 7 জন ব্যক্তিকে নিয়ে এসেছেন নিজের প্রাসাদে। প্রত্যেককে নিজের কাহিনী দেখাবেন, অন্যায় কাহিনী, কর্মফলের কাহিনী। চলুন ঘুরে আসা যাক সেই রহস্যময় জগতে। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা এই বইটা নিয়ে কথা বলবো, দ্য ম্যাজিশিয়ান। তৌফিক হাসান রাকিব ভাইয়ের লেখা, এবারের বইমেলায় বিপ্লব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই গল্পটা পড়েছিলাম, মানে শুরুটা করেছিলাম বাসে বসে, এবং এক্সপেক্ট করেছিলাম হয়তো বা বাসের মধ্যে এই বইটা পড়া শেষ হলেও হতে পারে, যেহেতু ছোট একটা বই। এবং টু বি অনেস্ট, বাসের মধ্যে বসেই পড়ে শেষ করে ফেলতে পেরেছি। তার কারণ রাকিব ভাইয়ের গল্পের বর্ণনা অত্যন্ত সাবলীল এবং তরতরিয়ে গল্পটা এগিয়ে চলে। তো এই গল্পের মানে রাকিব ভাইয়ের লেখার যদি একটু বিশেষত্বটা শুরুতে বলে নিই, আপনি খেয়াল করে থাকবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাহলে আমি এখন পর্যন্ত গল্প রিডিং পড়ে বা একটু সুন্দর করে পড়ে 2টা ভিডিও আপলোড দিয়েছি। বাহিরে পোলাপান খেলতেছে, সাউন্ডের জন্য সরি। তো এই 2টা ভিডিওই ছিল রাকিব ভাইয়ের লেখা। কেন? তার কারণ রাকিব ভাইয়ের লেখার বর্ণনাগুলো অত্যন্ত কাব্যময় হয়। বেশ সুন্দর কাব্যিক ভাষায় তিনি যে কোনো খুবই সহজ সরল ঘটনা বর্ণনা করেন। যেমন ধরেন এইখানে এই যে প্রথম 2টা প্যারা, এই প্রথম 2টা প্যারাতে তিনি হচ্ছেন সন্ধ্যা হয়েছে বা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে এটা বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন শোনেন। বুড়িয়ে গিয়ে হাল ছেড়ে দিয়েছে বিকেল, দিগন্তে হারিয়ে যাওয়ার আগে সন্ধ্যার হাতে গচ্ছিত রেখে গেছে তার সিংহাসন। যদিও সন্ধ্যা জানে তার রাজত্বকাল খুব একটা দীর্ঘ হবে না, অচিরেই রাত নেমে আসবে নিজের সর্বশক্তি নিয়ে, ছিনিয়ে নিবে নিজের অধিকার। তবুও তার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক পালন করতে বদ্ধপরিকর সে। ইতোমধ্যেই রণক্লান্ত সূর্যকে ঘুমোতে পাঠিয়ে তার গায়ে অন্ধকারের একটা চাদর টেনে দেওয়া হয়েছে, সহনীয় করা হয়েছে বৈশ্বিক উষ্ণতা। দিবাকরদের ছুটির ঘণ্টা বেজে গেছে, নিশাচররাও তৈরি হচ্ছে নিজেদের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার জন্য। প্রকৃতির কোলে কোলে বদলে যাচ্ছে সমস্ত দৃশ্যকল্প। দেখেন এই যে সুন্দর করে কাব্যময় ভাবে বা কাব্যিক উপায়ে তিনি সন্ধ্যা হওয়াটাকে উপস্থাপন করেছেন। পুরো গল্পের মধ্যে এরকম বর্ণনা রয়েছে, এবং এই বর্ণনাগুলো পড়তে না কাইন্ড অফ মাইন্ড সুদিং লাগে। যে কাইন্ড অফ হচ্ছে আমরা লোফাই মিউজিক শুনি না, লোফাই মিউজিক বা লোফি মিউজিক যেটা বলেন না কেন, এইরকম লাগে। মানে পড়তে গিয়ে মনটা খুব শান্ত হয়ে যায়। গল্পের শুরুটাই, গল্পের শুরু হচ্ছে জাদুকর গগন মেহরা নামের একজন ব্যক্তি, তিনি জাদুকর, তিনি প্রেত সাধনা করেন। তিনি 7 জন ব্যক্তিকে তার প্রাসাদের মতো বাড়িতে আমন্ত্রণ জানান। কেন আমন্ত্রণ জানান? তিনি তাদেরকে মুভি দেখাবেন। মুভি বলতে কি, এই 7 জন ব্যক্তি তাদের জীবনের কোনো না কোনো সময়ে কোনো একটা অপকর্মের জন্য বা কোনো একটা অন্যায় অনুরোধ করেছিলেন এই গগন মেহরাকে, এবং জাদুকর গগন মেহরা তিনি তার প্রেত সাধনার জ্ঞানকেই বলেন বা হচ্ছে এই আধিভৌতিক জ্ঞানকেই বলেন, এটাকে কাজে লাগিয়ে কোনো না কোনো একটা অন্যায় কাজ করেছেন, কোনো না কোনো মানুষকে হয়তো বা খুন করেছেন, বা হচ্ছে কোনো একটা প্রেত বা হচ্ছে কোনো একটা অশরীরী আত্মাকে নিয়ে এসে ওই ব্যক্তিদেরকে উপকার করেছেন। তো যখন এই কাজটা গগন মেহরা করেছিলেন বা কাজগুলো করেছিলেন, তখন তার বয়স অল্প ছিল। এখন মোটামুটি তিনি হচ্ছেন অনুশোচনা বোধ থেকেই বলেন বা অন্য ভিন্ন কোনো কারণেই হোক, তিনি হচ্ছেন এই 7 জন মানুষকে ডেকে এনে তাদেরকে, এই 7 জন মানুষকে তাদের জীবনের যেই কৃতকর্ম এটা তাদের চোখের সামনে দেখান। তো এই যে 7 জন ব্যক্তিকে তাদের 7টা কৃতকর্ম চোখের সামনে দেখাচ্ছে, এইটা নিয়েই এই গল্পটা। তো এই গল্পটা পড়ার সময় আমার ছোটবেলায় দেখা বিক্রম বেতালের একটা ভাইব পাচ্ছিলাম। কেন? তার কারণ বিক্রম বেতালে কি হতো, আমরা গল্পের শুরুগুলোতে মানে ইন্ট্রো এবং আউট্রো, বিক্রম বেতালের সবগুলো গল্পে ইন্ট্রো আউট্রো সেম থাকতো, এবং মাঝখানে একটা গল্প থাকতো। তো এইটাও অনেকটা এরকম হয়েছে যে প্রথম চ্যাপ্টারে একটা সুন্দর ইন্ট্রো দেওয়া হয়েছে, এরপরে 7টা চ্যাপ্টার, মানে টোটাল 8টা চ্যাপ্টার পর্যন্ত, এই টোটাল 7টা চ্যাপ্টারে 7টা ভিন্ন ভিন্ন গল্প হয়েছে। এবং আপনি যদি এই 7টা গল্পকে ছোট গল্প হিসেবে মনে করেন, খুব একটা অতুক্তি হবে না। মানে 7টা গল্প ইন্ডিভিজুয়াল ভাবে যদি লেখা, ছোট গল্পের মতোই কিন্তু লাগবে। তারপরে 8 নম্বর চ্যাপ্টারের পরে এসে নিয়ে এই 7টা গল্পকে একসাথে কানেক্ট করা হয়েছে। এর সাথে গগন মেহরার রিলেশন কি বা ওই 7 জন ব্যক্তির সম্পর্ককে এটাকে একসাথে কানেক্ট করা হয়েছে, এবং তার পরবর্তীতে একটা টুইস্টের মাধ্যমে গল্পটা শেষ হয়েছে। স্পয়লার ছাড়া আমি বলছি। তো এই যে 7টা গল্প বর্ণনা করা হয়েছে, এই 7টা গল্প বর্ণনা করার উপায়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো যদি একটু ছোট্ট করে বলি, স্পয়লার ছাড়া জাস্ট ইনিশিয়াল কাহিনীটুকু বলি। প্রথম গল্পে ডোম বা হচ্ছে যে মরা কাটে যারা, তাদের জীবনী নিয়ে খুব সুন্দর করে ইনফরমেশন দেওয়া আছে, এবং আমার কাছে
এই তৌফিক হাসান রাকিব ভাইয়ের লেখা বা হচ্ছে মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা এই জন্যই ভালো লাগে যে তারা খুব সাহিত্যিক ভাবে চমৎকার করে অনেক ইনফরমেশন বর্ণনা করেন এবং বইগুলো পড়লে অনেক নতুন নতুন কিছু জানতে পারি। এটা হচ্ছে প্রথম গল্প, কালিয়া ডোম নামে একজন ডোমের কথা এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় গল্পে আহামরি কোনো ইনফরমেশন নাই, কোনো একটা ব্যক্তি তার পেটের অসুখ নিয়ে এই গল্পটা শুরু হয়েছে, তো সেটা নিয়ে গল্পটা মূলত চলেছে। তৃতীয় গল্পে এসে নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন চিত্রকর্ম বা বিভিন্ন শিল্প, বিভিন্ন আর্ট, মানে রেনেসা যুগের বিভিন্ন চিত্রকর্ম বা হচ্ছে সুন্দর সুন্দর ছবি, একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ মাথায় আসতেছে না, শিল্পই ধরে নিলাম, বিভিন্ন সুন্দর সুন্দর ছবি বা পোর্ট্রেট, এইটা নিয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ভ্যান গগ থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর কথা মনে হয় ছিল, তো পাবলো পিকাসো, মানে এইরকম অনেকগুলো বিখ্যাত বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে অনেক সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। এরপরে চতুর্থ গল্প হচ্ছে একটা পীরের কাহিনী নিয়ে। কোনো একটা গ্রামে একটা পীর আসে, পীর এসে সেই গ্রামে পীর তার খানকা যেটাকে বলে আস্তানা আর কি, আস্তানা গাড়া নিয়ে একটা গল্প দেওয়া আছে। এটা অতটা ইনফরমেশন দেওয়া নেই, বাট এর পরের গল্পে মানে পঞ্চম গল্পে জাতিস্বর নিয়ে বেশ সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। জাতিস্বর জিনিসটা কি? জাতিস্বর হচ্ছে বলা হয় কিছু মানুষ যারা তাদের মানে হিন্দু শাস্ত্র মতে কিছু মানুষ তারা তাদের পুনর্জন্মের স্মৃতি মনে করতে পারে। এইটা নিয়ে কিন্তু আমরা সত্যজিৎ রায়ের চমৎকার একটা গল্প পড়েছিলাম। তো এইখানে জাতিস্বরের ইতিহাস, আমাদের দেশে জাতিস্বরদের কিছু ঘটনা এবং বহির্বিশ্বেও জাতিস্বরদের নিয়ে কিছু ইনফরমেশন এই বইতে মানে এই গল্পটাতেই, পঞ্চম গল্পটাতে বেশ সুন্দর করে চমৎকার ভাবে উঠে এসেছে। ষষ্ঠ গল্পে গিয়ে আমরা হচ্ছে নীলকুঠি বা হচ্ছে নীল বিদ্রোহ বা নীল চাষ নিয়ে বেশ ইনফরমেশন আমরা পেয়েছি, এবং এই গল্পটাতে ওই নীল চাষের আমলের ইনফরমেশন গুলো মোটামুটি টুকটাক করে উঠে এসেছে, খুব বেশি হিউজ ইনফরমেশন, ছোটখাটো ইনফরমেশন উঠে এসেছে। এবং সপ্তম গল্পে গিয়ে আমরা মোটামুটি প্রেত সাধনা বা অশরীরী আত্মাকে কিভাবে ডেকে নিয়ে আসতে হয় বা এরকম একটা রহস্যময় অ্যাডভেঞ্চার টাইপের উঠে এসেছে। এবং এই সপ্তম গল্পে গিয়ে আমরা সরাসরি গগন মেহরাকে উপস্থিত দেখতে পাই। তারপরে মানে ইন্ট্রোর প্রথম চ্যাপ্টার এবং এই 7টা ছোট গল্প, টোটাল 8টা চ্যাপ্টারের পরে এসে নিয়ে গগন মেহরা এই যে 7টা গল্পের সাথে ওই 7জন ব্যক্তির সম্পর্ক কি, ওই 7জন ব্যক্তির অপকর্ম কি, এর সাথে তার নিজের সম্পর্ক কি, এই সবগুলো মিক্স করে নিয়ে একটা চমৎকার এন্ডিং এখানে তৈরি করা হয়েছে। এছাড়া যদি বলি যে এটার এন্ডিং এ এসে নিয়ে প্যারাগন জেল বলে একটা মানে প্যারাগন জেল বলে একটা শব্দের সাথে আপনি পরিচিত হবে। এটাকে কমপ্লিট ভাবে বা সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করা হয়নি, তো এক্সপ্লেইন করা লাগবে বিষয়টা এরকম না, আপনি পুরো গল্পটা পড়লে এই প্যারাগন জেল সম্পর্কে আপনার জানা লাগবে না, কিন্তু যদি আগ্রহ থাকে তাহলে এইটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি হচ্ছেন লেখকের তৌফিক হাসান রাকিব ভাইয়ের লেখা দ্য প্যারাগন বইটা চাইলে পড়তে পারেন। কেন? এই বইটা কিন্তু স্ট্যান্ডার্ড, কিন্তু দ্য প্যারাগন, আদিব্যাধি, আসান্তর, দ্য ম্যাজিশিয়ান এই 4টা গল্প সেম ইউনিভার্স নিয়ে লেখা হয়েছে, মানে একটা ইউনিভার্সের বিভিন্ন 4টা ঘটনাকে 4টা বইতে লেখা হয়েছে। নট নেসেসারি আপনার 4টা বই পড়তে হবে। আমি এর আগে বাকি কোনো 3টা বই পড়িনি, আসান্তর পড়বো সামনে, তো এই বইটা আপনি স্ট্যান্ড অ্যালোন হিসেবেই পড়তে পারবেন, বাট সেম ইউনিভার্স হয়, কিছু ক্যামিও আপনি হয়তো বা দেখতে পারবেন, অন্য বইগুলো পড়া থেকে সেই ক্যামিও গুলো ধরতে পারবেন। আচ্ছা, এই বইটার সিকুয়েল আসবে কিনা? আমার কাছে মনে হয়েছে এখানে ছোট গল্পের যে চমৎকার বর্ণনা করা হয়েছে এইটাকে চাইলে কন্টিনিউ করা যেতে পারে, যে গগন মেহরার আর কোন কোন ব্যক্তিকে এরকম অন্যায়ভাবে সহায়তা করেছেন বা প্রেত সাধনায় ব্যবহার করে সহায়তা করেছেন, তাদের অপকর্মগুলো কি ছিল, এগুলো নিয়েও কিন্তু চাইলে ছোট গল্প নিয়ে আসা যেতে পারে। তো আমি রাকিব ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এইটার কোন সিকুয়েল আসবে কিনা, ভাই বলেছেন যে সিকুয়েল আসবে, তবে খুব শীঘ্রই না, মানে সামনের বছরের সিকুয়েল চলে আসবে সেটা এরকম না, আমি অত এক্সপেকটেশন রাখতেছি না। আমার মতে সিকুয়েল আসুক, সমস্যা না, ধীরে সুস্থে আসুক, বাট ভাইয়ের লেখার যেই সাধারণ ছন্দময় গতি, এই গতিটা যেন অন্তত বজায় থাকে। আর টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে যদি একটু বলি, এই বইটা খুব একটা বড় কলেবরের না, এটা মনে হয় 142 পৃষ্ঠা, হ্যাঁ 142 পৃষ্ঠা। স্ট্রেট স্পাইন দেওয়া থাকলে মোটা বইগুলো খুলতে সুবিধা হয়, এটা অতটা মোটা বইও না, সো এটা নিয়ে অত আহামরি প্যারা নাই। এটার যে এটার প্রচ্ছদ করেছেন হচ্ছেন আরেফিন খান, এবং এটার যে অলঙ্করণ করেছেন হচ্ছেন ওয়াসিফ নূর ভাই। অলঙ্করণ বলতে, অথবা যদি আমি আপনাকে সরাসরি দেখাই, এই যে 7টা গল্পের কথা বললাম, প্রত্যেকটা গল্পের শেষে ছোট ছোট সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন দেওয়া আছে, এবং এই ছবিগুলো ওয়াসিফ নূর ভাই এঁকেছেন। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা।
ডিসকাউন্টে মোটামুটি পেয়ে যাবেন এই বইটা। তো তৌফির হাসান ও রাকিব ভাইয়ের এই বইটা আপনি যদি পড়ে থাকেন, বইটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন বা আমার কথা যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানান, কোনো সমস্যা নেই। আর তৌফির হাসান ও রাকিব ভাইয়ের অন্য কোনো লেখা পড়েছেন কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিন। নেক্সটে কোন বই নিয়ে রিভিউ দেওয়া উচিত বলে আপনার মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আমার প্ল্যান আছে এই বইটা নিয়ে, সালতানাতি বাঙ্গালা, এই বইটা নিয়ে আমি নেক্সট একটা রিভিউ দেবো। বইটা আলোচনা কম, এই বইটা নিয়ে খুবই কম আলোচনা হয়, তো এইটা একটু ভিন্ন ধরনের বই। এই বইটা নিয়ে নেক্সট ডে কোনো একটা এপিসোড করার ইচ্ছা আছে আমার। আনটিল দেন, বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে। তার আগ পর্যন্ত সাইন অফ।